কিন্তু নারীর পুরুষ তো সমান যে কি বলে সম অধিকার সম্পন্ন, কিন্তু এটা নারীদেরই বেশি অগ্রাধিকার দেয়। আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি কি করলেন 1 কোটি টাকা লস করে বসে থাকবেন, তাহলে কার লস? আপনি তো টাকা দিতে পারবেন না, জেলে পৌঁছে মরবেন, ঠিক আছে? কিন্তু আপনার ওই যে ব্যাংকের টাকা বা ওই প্রতিষ্ঠানের টাকা তো গেল। বাংলাদেশ কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ, আপনি 98 থেকে 99% বলতে পারেন। এই জায়গায় আপনি কি করেন, আপনার শিল্পটা স্থাপন করেন, ফলে আপনি সুবিধা পাবেন। কীরকম সুবিধা? আপনি ধরেন এখান থেকে ট্রান্সপোর্টেশনের সুবিধাটা বেশি, এখান থেকে আপনার ব্যাংক ব্যবস্থার খুব একটা সুবিধা আছে। এরপর আপনি এখান থেকে কাঁচামাল পাবেন ভালো, এখানে আপনার যেই কারিগরগুলো আছে বা যারা একটু কি বলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আপনাদের আরও ভালো করে ক্লাস দেওয়ার ট্রাই করতে পারি। আজকে আমাদের বিষয় যে ব্যবসা উদ্যোগের উন্নয়ন সহায়ক সেবা, বা আমাদের যেই ক্লাস 10-এর বা এসএসসি যেই ব্যবসায় উদ্যোগ, ওই ব্যবসায় উদ্যোগের 10 নম্বর অধ্যায় নিয়ে আজকের আমাদের ক্লাস। তো এই ক্লাসে এই চ্যাপ্টারটা একটু বড় আছে, কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে শেষ করার ট্রাই করব। তো ফার্স্টেই আসি যে আমাদের যে ব্যবসায়ের উন্নয়নে যে সহায়ক সেবাগুলো আছে, ওই সহায়ক সেবাগুলো কি? সহায়ক সেবাগুলো হলো আপনি যে একটা ব্যবসায়ী উদ্যোগ নেবেন বা একটা ব্যবসা সংগঠন করবেন, ওই ব্যবসা সংগঠনে আপনি যেই খাত থেকে হেল্প নিতে পারবেন বা সাহায্য নিতে পারবেন, ওই যেই খাতগুলো, ওইগুলোই হলো আপনার সহায়ক সেবা। এখন দেখেন আমাদের যে ব্যবসায়ের এই অধ্যায়ের ভূমিকা, আমাদের যে ব্যবসা বা শিল্প, এই ব্যবসা বা শিল্প স্থাপনের জন্য সৃজনশীল এবং গঠনমূলক কাজ প্রয়োজন। মানে এখানে আপনার ইউনিক হতে হবে। সৃজনশীল মানে হলো ইউনিক, মানে আপনি অন্যদের থেকে আলাদা হবেন। তো অন্যদের থেকে যখন আলাদা হবেন বা একদম নতুন যখন একটা বিষয় নিয়ে আসবেন, ওই নতুন বিষয়ের ঝুঁকি থাকবে সবচেয়ে বেশি, কারণ মানুষ আপনাকে চেনে না। এখন আপনার পণ্য নিবে বা কেন, বা আপনার আইডিয়াটা বা আপনার সেবাটা গ্রহণ করবে কেন? তো এই যে ঝুঁকি, এই ঝুঁকি এড়াতে কিন্তু একজন ব্যবসায়ীর অবশ্যই সহায়ক সেবার যে উপাদানগুলো আছে, ওই উপাদানগুলো অবশ্যই প্রয়োজন একটা ব্যবসায় শুরু করতে, এবং এটা সফলভাবে পরিচালনা করার জন্য এই যে সহায়ক সেবা, এই সহায়ক সেবাটা অত্যন্ত জরুরি। এখন এই যে এই সহায়ক সেবাগুলো কোত্থেকে আসে? এখন এইগুলো হলো আমাদের বিভিন্ন খাত থেকে আসে। এবং কি আসে? মূলত একজন ব্যবসায়ী, যে উদ্যোক্তা ব্যবসা শুরু করবে, এই ব্যবসায়ীর উদ্যোক্তাকে অনুপ্রাণিত করা হলো এই সেবাগুলো। এরপর ঝুঁকি, বললাম যে একটা নতুন আইডিয়া আপনি নিয়ে আসতেছেন, এই আইডিয়াটা মানুষ গ্রহণ করবে কিনা। তো এই যে গ্রহণ করবে কিনা বা আপনার ব্যবসা চলবে কিনা, এটাই তো ঝুঁকি। বা আপনার লাভ হবে কিনা, ক্ষতি হবে কিনা, এটাই তো ঝুঁকি। এখন এই যে ঝুঁকি, এই ঝুঁকি কমে কিন্তু এই যে সহায়ক সেবাগুলো কিভাবে, আমরা পরে দেখতেছি। এরপর কি ব্যবসা স্থাপন ও সম্প্রসারণে এই ব্যবসাগুলো সহায়তা করে, বা এই উপাদানগুলো, যে ব্যবসায়িক সহায়ক উপাদানগুলো আছে, এগুলো সহায়তা করে। এখন দেখেন আমাদের যে এটা তো গেল ভূমিকা। তো এখন দেখেন আমাদের মেইন পার্টে আসি, যে উদ্যোগ উন্নয়নে সহায়ক সেবার ধারণা, বা আপনি যে একটা ব্যবসায়িক উদ্যোগ নেবেন, এখানে আমাদের যেই সেবা বা সহায়ক সেবা, এই সহায়ক সেবাগুলো কিভাবে কাজ করবে, এটা নিয়েই আমাদের এখনের পার্ট। তো দেখেন এখানে উদ্যোক্তার যেই ব্যবসায়ের যেই ব্যবসা বা শিল্প স্থাপন করবে বা পরিচালনা করবে, বা একটা ব্যবসা যে চালাবে, সে ওই ব্যবসাটা চালানোর জন্য যেই সকল সাহায্য দেওয়া হয়, মানে যেই ফ্যাক্টর দিয়ে তাকে সাহায্য করা হবে, ওই ফ্যাক্টরগুলো হয়ে কি আমাদের সহায়ক সেবা বলা হয়। এখন সহায়ক সেবার উদ্দেশ্য কি, বা সহায়ক সেবা কেন করা হয়? সহায়ক সেবা করা হয় হলো কয়েকটা কারণ আছে, যে আপনার নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য, কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, শিল্পায়ন ত্বরান্বিত করার জন্য, জাতীয় অর্থনীতিতে উন্নয়ন রাখার জন্য। এটা কিভাবে? মনে করেন আপনাকে একজন আপনি বেকার বসে আছেন, এখন আপনি তো একটা কাজ বাস করতে হবে বা টাকা ইনকাম করতে হবে। তো এই যে টাকা ইনকাম করার জন্য আপনাকে একজন আইডিয়া দিল যে তুমি কি করতে পারো, উদ্যোগ নিতে পারো। এই যে একজন আইডিয়া দিল, বা একজন বললো যে তুমি এই বিষয় নিয়ে ব্যবসা করতে পারো, অনলাইনে অফলাইনে, বা একটা ফুড কার্ট দিতে পারো, বা একটা কাপড়ের ছোট একটা কার্ড দিতে পারো। তো এখন এই যে আপনাকে একজন আইডিয়া দিল, এই আইডিয়া কিন্তু সহায়ক সেবা। তো এই আইডিয়ার মাধ্যমে আপনি কি করলেন, ধরেন একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেন। এই যে একজন নতুন উদ্যোক্তা সৃষ্টি হলো, ফলে আপনি যে বেকার ছিলেন, এখন কিন্তু কাজ পেলেন, তাহলে আত্মকর্মসংস্থান বৃদ্ধি হলো। এরপর আপনি যে কি করলেন, একটা ধরেন একটা কাপড়ের একটা ছোট একটা ওই কি বলে কার্ড দিলেন, বা ছোট একটা ওই ছোট ছোট এখন যেগুলো বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারেন শহরের দিকে, যে ছোটোখাটো একটা কার্ড বা একটা গাড়ি টাইপের নিয়ে, টং টাইপের আর কি, কাপড় বিক্রি করে। তো এখন এই যে কাপড় বিক্রি করতেছে, এই কাপড়গুলো আসতেছে কোত্থেকে? যে পোশাক শিল্প, ওই পোশাক শিল্প থেকে। এখন এখানে কিন্তু এই যে ছোট্ট ছোট্ট এই 2-3টা কাপড় বিক্রি করতেছে, এটার অবদানও কিন্তু আমাদের যে শিল্প বা যে পোশাক শিল্প, ওইখানেই কিন্তু অবদান রাখতেছে। এরপর কি জাতীয় উন্নয়নে, অর্থনীতিতে উন্নয়ন করেন। এখন আপনি যদি 1 টাকারও ব্যবসা করেন, বা আপনি যদি 1 টাকাও ইনকাম করেন, এটা কিন্তু জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে, ঠিক আছে? তো এটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। এখন দেখেন যে আমাদের সহায়ক সেবা, এই সহায়ক সেবা কত প্রকার, বা এর শ্রেণী বিভাগ কি, বা এর কয়টা পার্ট আছে? তো এটার মূলত 3টা পার্ট আছে। 3টা পার্টের যে প্রথম পার্টটা, ওটা হলো উদ্দীপনমূলক সহায়তা। এই উদ্দীপনমূলক সহায়তা কি? এখানে হলো ব্যবসায়ী বা মানুষদের
উৎসাহিত করা হয় যে আপনি উদ্যোগ গ্রহণ করেন বা আপনি একজন উদ্যোক্তা হন। ফলে আপনার কি হবে, আপনি মুনাফা অর্জন করতে পারবেন এবং আপনার যে অর্থ সংকট, ওই অর্থ সংকট থেকে বের হয়ে আসতে পারবেন এবং আপনি কি করতে পারবেন, ইনকাম করে আপনার ফ্যামিলিটা চালাতে পারবেন, আর্থিকভাবে কি করতে পারবেন, সফল হতে পারবেন। তো এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে ফার্স্টে কী করা হয়, যে প্রশিক্ষণ প্রদান করা হয়, মানে আপনি যে উদ্যোগে মানুষকে উৎসাহিত করবেন এটা কিভাবে করতে পারেন বা কোন কোন কাজের মাধ্যমে করতে পারেন। তো এখানে দেখা গেছে যে প্রথমে কয়েকটা দেওয়া হয়েছে আর কি। তো এখানে প্রশিক্ষণ প্রদান মানে আপনি যদি একজনকে একটা বিষয়ে প্রশিক্ষণ দেন, তখন সে ওই বিষয়ে যে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন তার আর ভয় ডর করবে না যে সে ব্যবসায় কী করবে, ইন্টারেস্ট দেখাবে বা ব্যবসা উদ্যোগটা গ্রহণ করবে বা উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টাতে শুরু করবে আর কি। এরপর কি, বিনিয়োগ সুযোগে সম্পর্কে তথ্য, মানে আপনি যে বিনিয়োগ করবেন, একটা বিষয়ে যে বিনিয়োগ করবেন বা একটা প্রজেক্টে যে বিনিয়োগ করবেন, এই সম্পর্কে তথ্য ওই যে উদ্যোক্তা তাকে, মানে আপনি যে উদ্যোক্তা আপনাকে আমি দিলাম। তো এই যে আপনাকে তথ্য সরবরাহ করলাম, এটা কিন্তু একটা সহায়ক সেবা যেটা উদ্দীপনামূলক। মানে এই যে একটা কোম্পানি একটা শেয়ার ছাড়ছে, তুমি এখানে ইনভেস্ট করতে পারো, এখানে কিন্তু 10% কি দিচ্ছে, মুনাফা দিচ্ছে, বা এটার যে ব্র্যান্ড ভ্যালু এটা ভালো, আপনার তোমার শেয়ারের মূল্য 1 মাস বা 2 মাস বা 2 বছরের মধ্যে কি হচ্ছে ভাই, বৃদ্ধি পেতে পারে। তো এই যে আমি একটা তথ্য দিলাম, এটা কিন্তু তোমাকে উদ্দীপনামূলক দিলাম, যে তুমি উৎসাহিত করলাম যে তোমার এখানে দিলে তোমার লাভ হবে। এই যে লাভ হওয়ার যে একটা তোমাকে ইন্সপায়ার করলাম বা একটা ইনফরমেশন দিলাম, এটাকে কিন্তু উৎসাহিত করা বা উদ্দীপনামূলক সহায়তা। এরপর কি, শিল্প স্থাপনে সরকারি সুযোগ প্রচার। এখানে এটা হলো সরকারের, মানে সরকারি অ্যানাউন্সমেন্ট আর কি, যে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। তো এটা বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে সরকারি, এরপর সরকার থেকে বিভিন্ন নোটিশ দেয় টিভিতে, খবরের কাগজে, এইসব দেখায় আর কি। এরপর কি আছে, এরপর হলো আমাদের যে কারিগরি অর্থনৈতিক পরামর্শ, মানে আমাদের বিভিন্ন কিন্তু উপজেলা ভিত্তিক বা জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে, আপনার ইলেকট্রনিক বা মোবাইলে, অটোমোবাইল এইসব বিষয়ে, বা আপনার আরও যেগুলো আছে, তো ওয়েল্ডিং টাইপের অনেক কিছু নিয়েই কারিগরি সহায়তা দেওয়া হয় এবং অর্থনৈতিক পরামর্শও দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর কি। তো এগুলোই কিন্তু উদ্দীপনামূলক, যে আপনাকে একটা কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হলো এবং আপনাকে অর্থনৈতিক পরামর্শ দেওয়া হলো, আপনি কোথা থেকে ফান্ডিং করবেন, কোথা থেকে টাকা আনবেন। তো এটাও কিন্তু উদ্দীপনামূলক, যে আপনি উৎসাহিত হচ্ছেন যে ব্যবসা করতে, ঠিক আছে। এরপর আসে যে আমাদের সমর্থনমূলক সহায়তা। সমর্থনমূলক কি, এখন আমরা দিলাম শুধু আইডিয়া, মানে এই যে বিষয়টা দিলাম, এখানে আপনাকে জাস্ট আইডিয়া এবং ইনফরমেশন দিলাম বা আপনাকে শিক্ষা দিলাম, কিন্তু একটা সমর্থন লাগে, যে আপনি যে একটা ব্যবসা শুরু করবেন, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার একদম বাস্তব সহায়তা, বা আপনাকে টাকা দেওয়া, বা আপনাকে মানে একদম ফিজিক্যাল একটা সহায়তা। তো এখানে কি বলা হয়েছে, শিল্প স্থাপন বা পরিচালনায় বা ব্যবসায় স্থাপন বা পরিচালনায় বাস্তব সহায়তা প্রদান। বাস্তব সহায়তা প্রদানগুলো কি, আমরা একটু ট্রাই করি। দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে দেখেন যে শিল্প নিবন্ধীকরণ, মানে আপনি যেই ব্যবসা করতেছেন ওই ব্যবসা নিবন্ধীকরণে আপনাকে সহায়তা করলাম। তো এখন আপনাকে নিবন্ধন ডিরেক্ট করে দিলাম, এটাও কিন্তু একটা সহায়তা, যেটা একদম আপনাকে কি সমর্থনমূলক দিল। এরপর কি, পুঁজির সংস্থান, মানে আপনাকে যে আপনার টাকাটা, ওই টাকাটা সংস্থান করার বা ওই টাকাটা জোগাড় করার একটা স্থান ঠিক করে দিলাম, বা আপনাকে ওই টাকাটা জোগাড় করে দিলাম। এরপর কি, অবকাঠামোগত সুবিধা, মানে আপনার যে ব্যবসায়ের একটা সংগঠন বা একটা দোকান দিবেন বা একটা ফ্যাক্টরি দিবেন, ওই ফ্যাক্টরির জন্য অবকাঠামোগত সুবিধাটা আমি করে দিলাম, বা আমার একটা দোকান পড়েছে, ফ্যাক্টরি পড়েছে, ওইটা আপনাকে দিয়ে দিলাম। এরপর কি, কর অবকাশ, মানে ট্যাক্সের যে বিষয়টা, ওই ট্যাক্সের বিষয়ে কী করা, হেল্প করা। এরপর কি, মানে এটা সরকারের থেকে করা হয়, যে আপনি যদি এই সেক্টরে বিজনেস করেন বা এই সেক্টরে যদি আপনি ফ্যাক্টরি করেন, আপনাকে কী দেওয়া হবে, করের একটা সুবিধা দেওয়া হবে, বা আপনি ট্যাক্সে এত % দিলেও হবে, কম দিলেও হবে। তো এরপর কি, ভর্তুকি প্রদান। ভর্তুকি প্রদান হলো সরকার থেকে একটা অ্যামাউন্ট টাকা দেওয়া হয়, যে আপনি এই ব্যবসাটা করেন, এই ব্যবসায়ে আমার এত টাকা দেওয়া হয়। এটা হলো যে বিভিন্ন যে ঐতিহাসিক যেই ইয়েগুলো আছে, মানে দেশের ইতিহাসের সাথে যেগুলো সংশ্লিষ্ট বা যেগুলোতে আপনার লাভ করা একটু কঠিন, তো ওইগুলোতে সরকার থেকে ভর্তুকি প্রদান করা হয় প্রত্যেক বছর, যে আপনি ব্যবসাটা চালু করেন, আপনাকে প্রত্যেক বছর আমরা এত টাকা করে ভর্তুকি দেবো বা ভাতা দিব, এটা দিয়ে আপনার ব্যবসা যদি লাভও না হয়, এটা দিয়ে আপনি কি ক্ষতিটা পোষায় নিতে পারবেন। এরপর কি আছে, এরপর হলো সংরক্ষণমূলক সহায়তা। তো আমরা ফার্স্টে কি করলাম, আপনাকে আইডিয়া দিল, সেকেন্ডে কী করলো, ডিরেক্ট আপনাকে হ্যান্ড টু হ্যান্ড কী দিল, সহায়তা দিল। এখন এই যে আপনি ব্যবসাটা করতেছেন, শুরু করে দিলেন, এখন এই ব্যবসাটা কিন্তু লং টার্ম চালু করার জন্য বা লং
টার্ম চালিয়ে যাওয়ার জন্য আপনার একটা সহায়তা প্রয়োজন। এই যে লং টার্ম চালিয়ে যাবেন, এটাই হলো সংরক্ষণমূলক সহায়তা, বা আপনাকে একদম হেল্প করতেছে আপনার সকল বাধা দূর করে আপনার ব্যবসাটা সম্প্রসারণ বা পরিচালনায় বা এগিয়ে যাওয়ার জন্য যে সহায়তাটা। তো এখানে উদাহরণস্বরূপ আমরা কি দেখতে পারি যে ক্ষুদ্র শিল্প রক্ষা, ওই যে বললাম যেগুলো ক্ষুদ্র কুটির শিল্প বা ইতিহাসের সাথে যে সংশ্লিষ্ট যে শিল্পগুলো আছে ওইগুলোতে তারা কি করলো, আপনাকে সহায়তা করলো। এরপর কি আছে, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার। আমাদের বাংলাদেশে কিন্তু মানে নারীদের তেমন একটা ব্যবসায়ীর ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় না, বা ব্যবসায়ীর ক্ষেত্রে তেমন একটা ভালো চোখে দেখা হয় না, কিন্তু উন্নত বিশ্বের যেই দেশগুলো আছে ওইগুলোতে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। তো যাই হোক, এটা একটু রিলিজিয়াস ব্যাপার স্যাপার আছে, তো এটা আমরা আপাতত বাদ দিই। তো নারীদের অগ্রাধিকার এখন সরকার করতেছে, ঠিক আছে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, বিভিন্ন যে সংগঠন, ওই সংগঠনগুলোর মাধ্যমে নারীদের যে উৎসাহিত করতেছে যে আপনারা উদ্যোক্তা হন বা ব্যবসায়ী করেন, আপনাদের জন্য এই এই বিষয়ে বা আপনার ঋণ সহায়তা আছে বা আপনার কর সহায়তা আছে, এগুলো বিষয়ে সহায়তা করার। এরপর কি আছে, ঐতিহ্যবাহী, ওই যে বললাম এতক্ষণ ইতিহাসের সাথে সংশ্লিষ্ট যেগুলো, ওইগুলো সংরক্ষণের জন্য আপনাকে কী করা হয়, যে হেল্প করা হয় বা সরকার থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। তো এরপর দেখি যে আমাদের কি আছে, সহায়ক সেবার উৎসসমূহ কী কী, মানে আপনি যেই মানুষ থেকে সহায়তা পাচ্ছেন বা কোনো একটা অর্গানাইজেশন থেকে সহায়তা পাচ্ছেন, তো এই যে সহায়তা, এগুলো কিছু উৎস আছে বা কোন কোন সেক্টর থেকে আপনি সহায়তাটা পাবেন। তো এখানে প্রতিষ্ঠানমূলক মূলত করা হয়েছে, যে কয়েকটা প্রতিষ্ঠান আছে যেগুলো থেকে আপনাকে সহায়ক সেবাটা দেওয়া হয়। তো এখানে দুই ধরনের প্রতিষ্ঠান আছে, সবগুলোতে প্রায় দুই ধরনের প্রতিষ্ঠান আছে, একটা সরকারি একটা বেসরকারি। তো সরকারের মধ্যে কি আছে, এখন দেখি আমরা একটু সরকারের মধ্যে কি থাকতে পারে। সরকারের মধ্যে ফার্স্টে আছে হলো আমাদের বাংলাদেশের যে বিসিক বা বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প বা বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন। তো এই কর্পোরেশনে কি করা হয়, এই কর্পোরেশন হলো একদম ক্ষুদ্র এবং মাঝারি শিল্প যেগুলো আছে, যেগুলোর মূলধন কম লাগে বা ব্যবসা পারিবারিক ভিত্তিক যে ব্যবসাগুলো করা হয়, ওইগুলোতে এই যে বিসিক, এই বিসিক কী করে, যেটা একটা সরকারি প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটা সহায়তা প্রদান করে থাকে। তো বিসিকের যে সহায়ক সেবা ওইগুলো কী কী, যে আপনার শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ করে, এরপর উদ্যোক্তা চিহ্নিতকরণ করে, বা আপনার যেই আপনি এই বিষয়ে কি উদ্যোক্তা হতে পারবেন কিনা, উদ্যোগ গ্রহণ করতে পারবেন, মানে যেগুলো ধরেন ওই কামারের শিল্প বা কুমারের শিল্প যেগুলো আছে, তো ওইগুলোতে আপনি যে পারফেক্ট কিনা, এইগুলো নিয়ে একটু আলোচনা করা হয় আর কি। এরপর আছে হলো আমাদের যে প্রকল্প নির্বাচন, বা আপনি কোন প্রকল্পটা নির্বাচন করবেন। ধরেন এখানে কি আছে, মাটির শিল্প আছে, এরপর বাঁশের শিল্প আছে, এরপর আমাদের যে পাটের শিল্প আছে। এখন আপনি কোন বিষয়টা বা কোন সেক্টরে আপনার উদ্যোগটা গ্রহণ করবেন বা ব্যবসায় ইনভেস্ট করবেন, ওই প্রকল্পগুলো নির্বাচনে তারা সহায়তা করে এবং মূল্যায়ন করে যে আপনার এইটাতে লাভ আছে কিনা, বা এটাতে কতটুকু লাভ, এটাতে কতটুকু লাভ, এটাতে ঝুঁকি কতটুকু, এটা ওরা মূল্যায়ন করে আপনাকে সহায়তা করে। এরপর আছে হলো আমাদের যে শিল্পনগরী স্থাপন, বা আমাদের যেই শিল্পনগরীগুলো আছে যেখানে শিল্পের যে পরিমাণটা বেশি, ইন্ডাস্ট্রির পরিমাণটা বেশি বা ফ্যাক্টরির পরিমাণটা বেশি, যেখানে অধিকাংশ কারখানাগুলো আছে আর কি, তো ওইখানে স্থাপন করে যে আপনার এই জায়গায় আপনি কি করেন, আপনার শিল্পটা স্থাপন করেন, ফলে আপনি সুবিধা পাবেন। কীরকম সুবিধা, আপনি ধরেন এখান থেকে ট্রান্সপোর্টেশনের সুবিধাটা বেশি, এখান থেকে আপনার ব্যাংক ব্যবস্থার খুব একটা সুবিধা আছে, এরপর আপনি এখান থেকে কাঁচামাল পাবেন ভালো, এখানে আপনার যেই কারিগরগুলো আছে বা যেই শ্রমিক যেগুলো আছে ওইগুলো পাবেন ভালো। এই উপর ভিত্তি করে যে ট্রান্সপোর্টেশন বা আপনার যোগাযোগ ব্যবস্থা, এরপর শ্রমিকের উপর বা আপনার যে বাকি আদার্স যেই ফ্যাক্টরগুলো না থাকলে আপনি ব্যবসা করতে পারবেন না, ওই ফ্যাক্টরগুলোর সুবিধাটা বিবেচনা করা হয় যে আপনার এই জায়গায় ব্যবসাটা করলে আপনার বেস্ট হয়, এগুলোকে মানে শিল্পনগরী বলা হয় আর কি। তো এরপর দেখেন কি আছে, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়ন, মানে আপনি ধরেন কিছুই জানেন না, এখন আপনাকে একটা ট্রেনিং দেওয়া হয়, আপনাকে দক্ষ করে তোলা হয় ওই বিষয় নিয়ে, এবং এটা কিভাবে ব্যবস্থাপনা করবেন বা ম্যানেজ করবেন, ব্যবস্থাপনা বাংলা হলো ম্যানেজমেন্ট, ইংলিশ হলো ম্যানেজমেন্ট। তো এই যে আপনি কিভাবে ম্যানেজ করবেন, ওই ম্যানেজ করাটা শেখানো হয়। এরপর কি আছে, যে কাঁচামাল ও বিপণনের সহায়তা, আপনি কাঁচামাল কোথায় সংগ্রহ করবেন বা বিক্রি কোথায় করবেন, কাঁচামাল সংগ্রহ করার জন্য আপনার যেই সেক্টরটা আছে বা কোত্থেকে আপনি কাঁচামাল সংগ্রহ করবেন এবং কোথায় আপনার মার্কেটিং করতে হবে বা বিক্রিটি করতে হবে, এটা বিষয়ে আপনাকে সহায়তা করা হয়। এরপর কি ক্ষুদ্র ও কুটির শিল্প নিবন্ধন, মানে আপনার শিল্পটা ক্ষুদ্র শিল্প নাকি কুটির শিল্প, এইগুলো বিবেচনা করে আপনাকে নিবন্ধন করে দেওয়া হয় কিস থেকে, বিসিক থেকে। এই বিসিক 2023-24 একটা রিসার্চ করছে, যেখানের মধ্যে বাংলাদেশে 82টি শিল্পনগরী আছে, এবং এই 82টি শিল্পনগরীতে টোটাল 6135টি কারখানা আছে, যেখানে 8.25 লক্ষ বা 8,25,000-এর বেশি প্রায় মানুষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বা কাজ করে থাকে বর্তমানে। ঠিক আছে, তো এটার একটা তারা তথ্য প্রকাশ করছে আর কি 2023-24 বছরে বা 2024 সালের দিকে। এখন দেখেন
এখানে বাংলাদেশে যে ডেভেলপমেন্ট ব্যাংক, এটা হলো সেকেন্ড যে সরকারি প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন উন্নয়ন ব্যাংক। 2010 সালের 3রা জানুয়ারি এটা প্রতিষ্ঠা হয় এবং এটা একটা বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটা বাণিজ্যিক ব্যাংক, যেটা সহায়তা করে বিভিন্ন শিল্প উন্নয়নে বা বিভিন্ন উদ্যোক্তাদের বিভিন্ন সহায়তা করা হয়। এখানে বিডিবিএল প্রধান যে সহায়তা এগুলো হলো শিল্প ঋণ প্রদান, মানে আপনাকে ঋণ দিবে যেটার মাধ্যমে আপনি মূলধন সংগ্রহ করে ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। এরপর কারিগরি ও আর্থিক পরামর্শ, মানে আপনি যে কোত্থেকে কারিগরি পরামর্শ যেই কারিগরি আপনার কাজগুলো আছে ওইগুলো কোত্থেকে শিখবেন, এবং আর্থিক পরামর্শ বলতে আপনি কোথায় কোথায় ইনভেস্ট করলে আপনার সবচেয়ে বেস্ট হয় এবং কোত্থেকে বা আপনি দীর্ঘমেয়াদী ঋণ নেবেন নাকি আপনি স্বল্পমেয়াদী ঋণ নেবেন, এগুলো নিয়ে আপনাকে একটু পরামর্শ দেওয়া হয় আর কি। এরপর কি শিল্প আধুনিকরণ, মানে যেই শিল্পগুলো এখনও ব্যাকডেটেড হয়ে আছে। এখন আমাদের এখানে প্রায় অনেক শিল্প, যেমন পাট শিল্প বা চামড়া শিল্প এখনও অতিরিক্ত আধুনিক কিন্তু হতে পারে না, কিন্তু বিশ্বের যে উন্নত দেশগুলো আছে এরা যেই মানের আধুনিক হয়েছে বা যেই মানের প্রোডাকশন করতেছে ওইটা আমরা করতে পারি না। তো শিল্প আধুনিকায়নে বিডিবিএল সাহায্য করে। তো বিডিবিএল কি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এরপর কি কৃষিভিত্তিক সহায়তা, শিল্পে সহায়তা করে বা কৃষির যেই সেক্টর আছে ওইখানে সহায়তা করে। এখানে আপনার ডেইরি আছে বা আপনার এগ্রিকালচারের যেই মাছের চাষবাস অর্গানিক ফার্মিং এগুলো বিষয়ে তারা সহায়তা করে আর কি। অগ্রাধিকার দেওয়া হয় কাদেরকে, ক্ষুদ্র উদ্যোক্তাদের কমপক্ষে 40%, মানে তাদের যে ঋণ ওই ঋণের 40% দেওয়া হলো ক্ষুদ্র, মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র এবং যেই মাঝারি শিল্প ওদেরকে অগ্রাধিকার দেওয়া হয় 40%। এরপর কি উৎপাদন বা সেবা খাতে, মানে উৎপাদন বলতে বুঝাই হলো একদম ফ্যাক্টরিতে, মানে যেখানে প্রোডাকশন হবে, ঠিক আছে, যেখানে বিক্রি হবে শোরুম টাইপের এগুলোতে না। উৎপাদন এবং সেবা খাত বলতে যেই বিভিন্ন ধরনের ক্লিনিক আছে এই সেই এগুলো আর কি, বা বিভিন্ন অন্য ধরনের আরও সেবা আছে। এখন তো অনেকে অনেক ধরনের সেবা দিচ্ছে, বিভিন্ন ধরনের আইডিয়া, যেমন কেউ কেউ বাসা পাল্টাতে সাহায্য করে, এরপর কেউ ট্রান্সপোর্টেশন, বিভিন্ন মানুষ ব্যবসা করতেছে। তো উৎপাদন এবং সেবা খাতে এরা অগ্রাধিকার দিয়ে থাকে এবং নারী উদ্যোক্তাদের তারা অগ্রাধিকার দিয়ে থাকে। মানে এখানে প্রায় নারী উদ্যোক্তা বলতে মানে নারী উদ্যোক্তা যারা নারী মালিকানাধীন যেগুলো প্রতিষ্ঠান আছে, তো এখানে একটা জিনিস দেখা হয়েছে, ওটা হলো কোনো প্রতিষ্ঠান যদি 51% নারী উদ্যোক্তা বা নারী মালিক থাকে তাহলে ওইটাকে নারী উদ্যোক্তা বলা হয় আর কি, বা ওই প্রতিষ্ঠানকে নারী উদ্যোক্তামূলক প্রতিষ্ঠান বলা হয়। এরপর কি আছে, এরপর আছে হলো বাণিজ্যিক ব্যাংক সমূহের সহায়তা। তো এখন দেখেন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বা বাংলাদেশের সরকারের অধীনে কিন্তু 6টা কি আছে, সরকারি ব্যাংক আছে বা বাণিজ্যিক ব্যাংক আছে। তো এখানে কি কি আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক এবং বিডিবিএল ব্যাংক। এইগুলোতে সরকারি যে রাষ্ট্রের মালিকানাধীন আছে। তো এখানে কেমন সহায়তা দেওয়া হয়, এখানে একটা ডেটা আছে, এটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, এটাও সরকারি ব্যাংক কিন্তু এটা বাণিজ্যিক ব্যাংক না, এটা কৃষি বা যেই সেক্টরের অধীনে আর কি, বা স্পেসিফিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক আর কি। তো এখন দেখেন যে ঋণের বৈশিষ্ট্য বা কী পরিমাণে কী হারে বা কত টাকা এবং কী পরিমাণ মেয়াদে মূলধন দেওয়া হয় বা ঋণ সহায়তা দেওয়া হয়, এটা আমরা একটু দেখি। এখানে আপনার ব্যবসায়ীর প্রতিষ্ঠানের বা ব্যবসায়ের যে স্থাপনা ওইটার উপর ভিত্তি করে 50,000, সর্বনিম্ন 50,000 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা ঋণ দেওয়া হয়। এখানে আপনার যে ধরেন 50,000 টাকা, এটা তো চলতি মূলধন টাইপের বা কম অ্যামাউন্টের মূলধন ঋণ। এখানে 50,000 থেকে 50,000 যেই টাকা বা একদম ছোটো অ্যামাউন্টের যেই চলতি মূলধনের জন্য যেগুলো নেওয়া হয়, তো ওইগুলোতে 1 বছর সাধারণত মেয়াদ দেওয়া হয়। এবং যেগুলো বলেন 10 কোটি টাকা, ঠিক আছে, 10 কোটি টাকা আপনি কতদিনে পরিশোধ করবেন, এটা তো 1 বছরের মধ্যে পরিশোধ করা পসিবল না আমাদের মতো ছোটো ব্যবসায়ীদের, ঠিক আছে। তো এখানে এই জন্য এইগুলোতে মেয়াদ দেয় হলো 3 থেকে 7 বছর। এখন ঋণ প্রাপ্তির একটা যোগ্যতা থাকবে, যাকে তাকে তো ঋণ দেওয়া যাবে না। আপনার একটা ব্যবসায় অবশ্যই 2 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। কেন 2 বছরের অভিজ্ঞতা? মনে করেন আপনি একটা ফ্যাক্টরি দিলেন, ফ্যাক্টরিতে আপনি 2-3 কোটি টাকার কি মালামাল ঢোকালেন, এটা 1 মাসের মধ্যে করে ফেললেন। এরপর কি করলেন, আপনি বললেন যে আমার 2 কোটি টাকার একটা ফ্যাক্টরি আছে, হ্যাঁ, এখন আপনি কি করবেন, আমাকে ঋণ দেন। আপনি আমাকে ধরেন 1 কোটি টাকা ঋণ দেন। আপনি কি করলেন, এই 1 কোটি টাকা ঋণ পাইয়া এই 1 কোটি টাকা নিয়ে এবং এখানে 2 কোটি টাকার মালামালগুলো বিক্রি করে টোটাল 3 কোটি টাকা নিয়ে ভাগছেন, ঠিক আছে। মানে আপনি এই যে একটা সরকারের টাকা বা একটা ব্যাংকের টাকা যে আপনি উল্টাপাল্টা জায়গায় খরচ করবেন না। এই জন্য আপনাকে অবশ্যই ব্যবসায়ী 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আপনার ব্যবসায়ের স্থায়িত্ব হতে হবে মিনিমাম একটা অ্যামাউন্টের আর কি, আর 2 বছরের ব্যবসায়ের অভিজ্ঞতা থাকতে হবে। না হলে এই যে আপনাকে মনে করেন আপনি ভাগবেন না, ঠিক আছে, এখন আপনাকে 1 কোটি টাকা ঋণ দিল, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনি কী করলেন 1 কোটি টাকা লস করে বসে থাকবেন, তাহলে কার লস, আপনি তো টাকা দিতে পারবেন না, জেলে পৌঁছে মরবেন, ঠিক আছে। কিন্তু আপনার ওই যে ব্যাংকের টাকা বা ওই প্রতিষ্ঠানের টাকা তো গেল।
এরপর কি আপনাকে অবশ্যই নাবালক হতে হবে বা 18 বছরের উপরে হতে হবে এবং 60 বছরের নিচে হতে হবে। মানে এই 60 বছরের নিচে কেন বলা হয়েছে, মনে করেন আমাদের যে বাংলাদেশের গড় আয়ু, তো হায়াত মুক্ত আল্লাহর কাছে, আল্লাহর হাতে, ঠিক আছে। কিন্তু মানুষের গড়ায় ধরা হয় 60 বছর। মনে করেন আপনি ঋণ নেওয়ার 1 বছর পর মারা গেলেন, ঠিক আছে। তো এখন ব্যাংক তো আপনাকে মাফ করে দিতে হবে, আপনার প্রলোভন থেকে আর নিতে পারবে নাকি, বা নেওয়ার সুযোগ সুবিধা নাও থাকতে পারে। এই জন্য আপনাকে অবশ্যই 60 বছর নিতে হবে এবং 18 বছর নিচে কাউকে ঋণ দেওয়ার কোনো কি নাই, যে পদ্ধতি, এটা বাংলাদেশের সরকারের আইনে নাই আর কি। এরপর কি অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনি বাইরের দেশের নাগরিককে বাংলাদেশ ঋণ দিবে না, ঠিক আছে। সে যদি তার বাড়িতে বেড়াতেও যায়, এখন টাকাগুলো যদি মেরে দেয় তাহলে তো শেষ, ঠিক আছে। এরপর কি নারী তাদের অবশ্যই অগ্রাধিকার দেওয়া হয়, সেটা কেন দেওয়া হয় জানি না, নারীদের বিশেষায়িত করা হয় আর কি। কিন্তু নারীর পুরুষ তো সমান যে কী বলে সম অধিকার সম্পন্ন, কিন্তু এটা নারীদেরই বেশি অগ্রাধিকার দেয়। এটা আমাদের পুরুষদের জন্য মানে কষ্টের ব্যাপার। যাই হোক, এটা একটু জাস্ট মজা করে বললাম। এখন দেখেন যে আমাদের কি আছে, যে বেসিক ব্যাংক, এটাও বাংলাদেশের সরকারি অধীনে, যেটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বিশেষায়িত করে আর কি। তো এই বেসিক ব্যাংকটি এটা হলো বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, মানে বাংলাদেশের যে স্মল ইন্ডাস্ট্রিগুলো আছে ওইগুলোকে এই সহায়তা প্রদান করে। এখন এখানে 50% ঋণ দেওয়া হয় হলো ক্ষুদ্র এবং কুটির শিল্পে, মানে মোট ঋণের প্রায় অর্ধেকের বেশি দেওয়া হয় এখানে। তো সহায়তা প্রদান করে কোন ফ্যাক্টরে, যে পোশাক শিল্পে, কৃষিভিত্তিক যে শিল্পগুলো আছে, ডেইরি ফার্ম বা আমাদের কৃষির অর্গানিক ফার্মিং যে বিষয়গুলো আছে, বা সারের যেই দোকানপাটগুলো থাকে, ওষুধের দোকানপাট, এখানে যে কৃষিভিত্তিক শিল্প, এখানে তারা সহায়তা করে। এরপর কি খাদ্য ওষুধ শিল্পে সহায়তা করে, চামড়া, পাট ও কাগজ শিল্পেও তারা কী করে সহায়তা প্রদান করে। মানে বাংলাদেশের এগুলো ট্রেডিশনাল, যে বাংলাদেশ কিন্তু এখন যে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, এটা বেশিরভাগ আসা হলো পোশাক শিল্প থেকে, এরপর আসা হলো ওষুধ শিল্প থেকে, ঠিক আছে। আর বাংলাদেশ কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, অলমোস্ট স্বয়ংসম্পূর্ণ, আপনি 98 থেকে 99%ও বলতে পারেন। শুধু স্পেসিফিক কিছু জিনিস বাইরে থেকে আনা হয় আর কি, যেগুলো বাংলাদেশে তেমন একটা চাষ হয় না। এরপর কি চামড়া দিয়ে বাংলাদেশ প্রায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। তো এগুলোতে মোটামুটি একটা ফিউচার আছে, এই জন্য এগুলোতে তারা সহায়তা করে। এরপর কি আছে বিটাক কি, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। তো এই যে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, এখানে প্রধান কাজ হলো কারিগরি ব্যবস্থাপনা প্রশিক্ষণ, মানে এটাতে মূলত প্রশিক্ষণ দেওয়া হয় এবং যে নতুন যন্ত্রপাতি ও ডিজাইনের পরিচিত করা হয়, মানে আপনার যে নতুন টেকনোলজিগুলো আছে ওইগুলোর সাথে পরিচিত করা হয় এবং কীভাবে আপনি খুব কম সময়ের মধ্যে বেশি প্রোডাকশন আনতে পারবেন। প্রযুক্তিগত, এই যে বললাম প্রযুক্তি বা টেকনোলজি, এটা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। তো এটার মেন কেন্দ্রগুলো কোথায় আছে, ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, চাঁদপুর আছে, খুলনায় আছে, বগুড়ায় আছে। এইখানের বাইরে তাদের ওর কোনো স্পেসিফিক কেন্দ্র নাই আর কি। এরপর কি আছে, অন্যান্য সরকারি সহায়তার মধ্যে আছে হলো BCSIR, যেখানে আপনার নতুন পণ্য এবং প্রযুক্তির উদ্ভাবন নিয়ে আপনাকে সহায়তা প্রদান করা হয়। এরপর গবেষণা এবং পরামর্শ প্রদান করা হয়। এরপর কি যুব অধিদপ্তরে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণের পরে তাদের স্বল্প সুদে ঋণ দিয়ে তাদের ব্যবসায় সহায়তা করা হয়। কর্মসংস্থান সৃষ্টি, মানে আপনার নিজের কর্মসংস্থান নিজে সৃষ্টি করেন, আপনাকে আমরা ঋণ দেবো, প্রশিক্ষণ দিব, আপনার যে কাজের স্থান ওইটা আপনি সৃষ্টি করেন। এরপর মহিলা অধিদপ্তর, এটাও সরকারি একটা প্রতিষ্ঠান, যেখানে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের প্রশিক্ষণের পর ঋণ সহায়তা করা হয় এবং কী করা হয়, হস্তশিল্প গৃহভিত্তিক কাজে তাদের হেল্প করা হয়। মানে একজন নারীর কিন্তু বা একজন মায়ের কিন্তু অনেক অনেক দায়িত্ব থাকে। এখন মানে আমরা যে বলি আসলে মেয়েদের কি কাজ, মেয়েদের কিন্তু অনেক কাজ, তাদের পরিবার সামলায়, এরপর কিন্তু তাদের প্রফেশন বা তাদের যে চাকরি বাকরি বা তাদের ব্যবসার যেই ব্যবসা ভিত্তিক সব কিছু ব্যবসা কারবার সবগুলো সামলাতে হয়, ঠিক আছে। তাই একজন নারীকে অবশ্যই সহায়তা করতে হবে, কিন্তু তার নিজের গৃহভিত্তিক কাজের সাথে সাথে তার যে ব্যবসা বা তার যে হস্তশিল্প, এগুলোতে সহায়তা করতে হবে আর কি। বেসরকারি উন্নয়ন সংস্থা বা NGO-গুলো, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলা হয় আর কি। এখানে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো হলো আমাদের যে ব্যবসায়ী সহায়তা প্রদান করে বা ব্যবসায়ী সহায়ক সেবা আর কি। এখানের মধ্যে প্রথমে বা বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা আমরা চিনি ওইটা হলো ব্র্যাক, বা এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখে আর কি আমাদের যেই ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে বা ব্যবসায়ী সহায়তার ক্ষেত্রে। তো এটার যে প্রথম কাজ ওটা হলো ক্ষুদ্র শিল্প উন্নয়ন। তারা বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে ক্ষুদ্র শিল্পগুলো আছে বা কুটির শিল্পগুলো আছে ওইখানে গিয়ে কাজ করে, ওইগুলোকে উন্নয়নের যে সাহায্য করে, যে আপনি এগুলো উন্নয়ন করেন। কারণ এখন দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু যেগুলো এই যে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে সংশ্লিষ্ট, তারা কিন্তু চায় না তাদের ছেলেপেলে ওইগুলোতে কাজ করুক, কারণ ওইগুলোর মার্কেটে মানে নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে ব্র্যাক বা বিভিন্ন NGO যেগুলো আছে, এটা সহায়তা করে যে ওই ব্যবসাগুলো বা ওই শিল্পগুলো একটু উন্নয়ন হোক বা এগুলো উন্নয়নের দিকে যাক, যাতে এগুলো হারিয়ে না যায়। এরপর কি গ্রামীণ
গ্রামীণ শিল্প ও কারুশিল্পকে তারা ব্র্যান্ড করে, প্রমোট করে আর কি, সরি ব্র্যান্ড না, প্রমোট করে। এরপর তাদের একটা নিজস্ব ব্র্যান্ড আছে, ওটা হলো আড়ং। যেখানে আপনি আড়ংয়ের শোরুমে যদি যেয়ে থাকেন তখন দেখবেন ওইখানে কিন্তু ক্ষুদ্র কুটির শিল্পের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এরপর কি আছে, এরপর হলো মাইডাস। মাইডাস কি, মাইডাস হলো এসএমই ঋণ দেয়। এসএমই মানে হলো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে ক্ষুদ্র মাঝারি শিল্প যেগুলো আছে ওইগুলোকে ঋণ দেয়, প্রশিক্ষণ এবং গবেষণায় সহায়তা করে, আন্তর্জাতিক বাজারে তাদের পৌঁছে দিতে একটা কী করায়, সহায়তা করে। বা ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো আছে ওইগুলোকে আন্তর্জাতিক বাজারে কীভাবে পৌঁছে দেওয়া যায়, ওইগুলো কিন্তু বাইরে ডিমান্ড আছে, বাংলাদেশি ডিমান্ড নাই, ঠিক আছে। বাংলাদেশে এমনি এগুলোকে গনেও না, কিন্তু বাইরের এগুলো প্রচুর ডিমান্ড, বাইরের মানুষ শৌখিন হয়, ঠিক আছে। বাংলাদেশের মানুষ তো খাইতেই পাচ্ছি না ঠিকমতো, এখন বাইরের যে শৌখিনতা কীভাবে করব। এরপর আরও দুইটা আছে, একটা হলো প্রশিকার, একটা হলো টিএমএসএস। তো টিএমএসএস সুন্দর একটা নাম আছে, এটা হলো ঠ্যাঙ্গামারা মহিলা সবুজ সংঘ, ঠিক আছে। এটা হলো উত্তরবঙ্গের যে বগুড়া, ওই বগুড়াকে কেন্দ্র করে গড়ে ওঠে। এখন পুরো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে তাদের ব্রাঞ্চ আছে আর কি। প্রশিকাও আর টিএমএসএস এরা প্রায় সেম সুবিধা প্রদান করে। এটা ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা প্রদান করে। কিন্তু এগুলো মূলত করা হয় হলো, এরা করছে এদের সুবিধার জন্য, মানে বলা হয় কি, মানে মানুষের সুবিধার জন্য, কিন্তু এরা করা হলো ক্ষুদ্র ঋণ যেগুলো আছে, ওই ক্ষুদ্র ঋণগুলো তারা প্রোভাইড করে থাকে এবং ওইগুলো থেকে তাদের ইনকাম আর কি। যাই হোক, আমরা তাদের ইনকামেরটা দেখবো না, আমরা আমাদের সহায়তার দিকটা দেখবো। তারা ঋণ ও প্রশিক্ষণ প্রদান করে, নারীদের আত্মকর্মসংস্থানে সহায়তা করে এবং ব্যবসায়িক ক্ষুদ্র ঋণ প্রদান করে। এই পর্যন্ত ছিল আমাদের এই অধ্যায়। মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সলভ করার ট্রাই করব ইনশাল্লাহ। তো আমাদের সাথে থাকবেন আর একটু কি বলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আপনাদের আরও ভালো করে ক্লাস দেওয়ার ট্রাই করতে পারি। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।